আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা মহাপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। সকাল থেকে ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। ১১৫ কিলোমিটার তিস্তা নদীর তীরে আন্দোলনকারীরা অবস্থান করছেন। রাত্রি যাপন সহ সেখানেই লোকসঙ্গীতের আয়োজন করা হবে। এছাড়া তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবেন তারা। সদর উপজেলার তিস্তা সেতু এলাকায় কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যে সেখানে বক্তব্য রাখবেন তিনি। পদযাত্রা, আলোচনা, তিস্তায় দাঁড়িয়ে মশাল প্রদর্শন, ডকুমেন্টারি প্রদর্শন সহ নানা আয়োজন চলবে দুদিন। তিস্তাপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় আছি। আমাদের প্রতি বছর নদী ভাঙ্গে বর্ষার সময় এবং শুষ্ক মৌসুমের সময় যখন আমাদের পানি দরকার তখন আমরা পানি পাই না। এই তিস্তা বাঁচাও কর্মসূচি আন্দোলনের ১৭ এবং ১৮ আজকে এবং আগামীকাল যে কর্মসূচি দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের অনেক লক্ষাধিক লোকের ঊর্ধ্বে সমাবেশ ঘটবে। সবাইকে উদ্যত আহ্বান করছি অত্র এলাকার এবং আশেপাশের যত লোকজন আছেন, যত দূরে যত ভাইরা আছেন, সবাই আসুন, তিস্তা বাঁচাই। আজকের থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত পানি সঠিক ন্যায্যভাবে পাবো না ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের মালিকানা ফিরে পেতে নির্বাচন প্রয়োজন। নির্বাচনকে দূরে ঠেলে রাখলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠবে বলে তার আশঙ্কা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, নইলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে বলে সতর্ক করেন বিএনপির এই নেতা। নির্বাচনের আগে স্থানীয় সরকার লাগবে, আবার বলে যে আনুপাতিক হারে ভোট দিতে হবে। কি মুশকিলের কথা! মানে এইসব ম্যান্ডেট তাদেরকে দিল কে? তাদের কাজ হলো একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। গ্রামাঞ্চলের সব চিকিৎসক, ব্যবসায়ীরা এবং আইনজীবীকে করের আওতায় আনতে ডিসিদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যারা কর দেওয়ার মতো আয় করছেন দ্রুত তাদের তালিকা করে বিষয়টি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, চিকিৎসক এবং আইনজীবীরা যে ফি নেন সেটা রসিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতায় আছে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রাম অঞ্চলে এটা আসে না। তো এই জিনিসগুলি না আলাপ হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে জুলাই-আগস্ট মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযুক্ত অন্য ৫ জন হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলওয়ার হোসেন রুবেল। আন্দোলন চলাকালে প্রায় ২০০ জনকে হত্যার ঘটনায় নানাভাবে তাদের সম্পৃক্ততা মিলেছে বলে জানায় প্রসিকিউশন। এই বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে, স্থানীয় থানায় যে মামলাগুলো হয়েছে তাতে ১৬টা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানার, কিন্তু সেই বিবেচ্য বিষয় আমাদের এখানে নয়। আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের বিরুদ্ধেই এইখানে
গ্রেপ্তারি পরোয়ানা বা সোন অ্যারেস্টের আবেদন জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে দুর্নীতি অনেক কমলেও এখনও তা সহনীয় পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা যাতে নতুন করে এনআইডি না পায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকতে হবে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।